আমরা দেখলাম যে সরকারের সিএসআর এর এর আগে আপনি জানেন সিএসআর এর ফান্ড থেকে প্রধানমন্ত্রী যে তহবিল সেখানে অনেকেই গিয়ে প্রধানমন্ত্রীর তহবিলে টাকা দিত। এবার আমরা আবার ভিন্ন রকম একটা দেখলাম যে হ্যাঁয়ের পক্ষে গণভোটের পক্ষে প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে বেশ কয়েকটি সংগঠনকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সেখানে তার মধ্যে আছে ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের করা একটি প্রতিষ্ঠান স্যাড, এর বাইরেও সুজনের নাম এসেছে। আমি আপনার মন্তব্য শুনতে চাইছি যে আপনি কিভাবে দেখছেন গোলাম মাওলা রনি বিষয়টিকে। প্রথমত হলো যে বাংলাদেশে অনেকগুলো মানে সংগঠন আছে যারা নিজেদেরকে মনে করে যে তারা সুশীল, আর তাদের সপক্ষের কতগুলো পত্রপত্রিকা আছে, এদেরকে সবসময় আপহোল্ড করে যেন তাদের মাথায় বাংলাদেশের সমস্ত বোঝা, এবং তারা যেটা বলবে, তারা যাকে সৎ বলবে তারাই সৎ, যারা অসৎ বলবে তারা অসৎ। তো এরা কেউ কেউ নির্বাচন করার নামে, কেউ কেউ অর্থনীতির নামে, কেউ কেউ দুর্নীতি দমনের নামে বিদেশের এজেন্ডা বাস্তবায়ন করে। অনেক সময়, বেশিরভাগ সময় তারা আবার করে কি, বিদেশ থেকেও টাকা নেয় এবং ভয় দেখিয়ে সরকারের কাছ থেকে টাকা নেয় এবং প্রাইভেটলিও টাকা কালেকশন করে। ফলে এই লোকগুলো ভালো মানুষ নয়। এই মন্দ মানুষদের একটা বিরাট গ্রুপ, এ গ্রুপ অফ গ্যাং, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে ভর করেছিল। উনি এমনি লোভী মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস এমনি লোভী মানুষ। তারপরে হলো তার জীবনে যে জনকল্যাণের যে কর্মগুলো, এই কোনো ইতিহাস নেই তার জীবনে। মানুষকে উপকার করার, দেশের কল্যাণে আওয়াজ তোলার, ধরুন মুক্তিযুদ্ধের সময় আমরা এত মানুষকে দেখি, ওনাকে তো কোনোদিন একটা মুক্তিযুদ্ধের পক্ষে একটা কথা বলতে কখনো দেখিনি। তো এইরকম একে তো উনি এইরকম মানুষ, তার উপরে আবার ওনার সাথে এই দুষ্ট লোকগুলো, যেগুলো কখনো একত্রে এই 10-12 জন দুষ্ট লোক বা গ্রুপ কখনো বিএনপির উপরও চাপতে পারেনি, আওয়ামী লীগের উপরও চাপতে পারেনি অতীতকাল। এই লোকগুলো একসঙ্গে তার মাথার উপর চেপে বসেছিল। ফলে ধীরে 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 দুর্গন্ধ বেরোচ্ছে। এই যেমন যেটা আপনি বললেন যে বাংলাদেশ ব্যাংকের মতো সিভিল সোসাইটির মেম্বারসদের একটি অংশকে আপনি এভাবে দুষ্ট লোক বলে দিচ্ছেন। শুধু তারা দুষ্ট না, তারা মহাদুষ্ট। আমরা তাদেরকে সিভিল সোসাইটি যেটা বলছি, আমরা যে সমস্ত লোক হয় আমরা সিভিল সোসাইটি বুঝি না, অথবা যে কোনো কারণে হোক, তাদের অবস্থার কারণে, তাদের কানেক্টিভিটির কারণে, বা তাদেরকে আমরা ভয়ের কারণে আমরা তাদেরকে পরিহার করি, তাদের সাথে গণ্ডগোলে জড়াতে চাই না। কিন্তু আপনি যদি তাদেরকে সাথে বসেন, তাদের পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, এই জিনিসগুলো আপনি ট্রান্সপারেন্ট পাবেন না, কোথাও আপনি ট্রান্সপারেন্ট পাবেন না। এমনকি তাদের যে লেখাপড়ার যে মান, সেটাও কাঙ্ক্ষিত পর্যায়ের না। আমাদের দেশের অনেক ভালো ভালো মানুষ বিভিন্ন সমাজের ট্রেডে আছে। ধরুন একজন সাংবাদিক, এখন একজন সাংবাদিক কেন তাকে গিয়ে একজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দালালি করতে হবে, আমি একটু বুঝি না। আমি ধরেন একজন সংসদ সদস্য, তাকে কেন প্রধানমন্ত্রীর পিছিয়ে পিছিয়ে গিয়ে তাকে একটা কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী, তার বাপ মা, আত্মীয় স্বজনকে 1 ঘন্টা তোষণ করে তারপরে তার মূল বক্তব্য যেতে হবে? এই জিনিসগুলো আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। এবং আমি গত সেই এরশাদ জামানা থেকে খুব ক্লোজলি রাজনীতি দেখছি। এইরকম কাজকর্ম করে এখন পর্যন্ত টিকে আছে আমি একজন সিঙ্গেল লোকের দেখি না। 3-4 বছর পরে এরা না হারিয়ে যায়, আর তাদের কোনো নামগন্ধ থাকে না। তখন এই যে লোকগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভর করেছিলেন, তারা অতীতে যেমন তাদের এই দেশের কন্ট্রিবিউশন কোনো ভালো কোনো রেকর্ড নেই, জাস্ট একটা কাগজে বাঘ হিসেবে তারা নিজেদেরকে প্রচার করেন, এবং কেউ কেউ তাদেরকে কাগজে বাঘের পরে কাগজে সিংহ হিসেবে প্রচার করার চেষ্টা করেন। তো এই লোকগুলোর হাতে যখন একটা সেন্ট্রাল ট্রেজার চলে গেছে, একটা রাষ্ট্রের একেবারে যাকে বলা হয়, যেটাকে বলা হয় একেবারে যক্ষের ধন, সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ মানে তো এর চেয়ে তো আমাদের আর কিছু না। তো এই গ্রুপটির হাতে কিন্তু এই সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভটা চলে গিয়েছিল। এখন আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাবো যে তারা যদি পুরো একেবারে রিজার্ভটা চুরি করে নিয়ে যেত এবং পুরোটাই যদি ভোটের পক্ষে খরচ করে ফেলতো, আমাদের কিন্তু কিছু করার ছিল না। তারা তো আমাদের প্রতি এহসান করেছে যে ওখান থেকে। তাহলে এখন আমরা দেখছি ভোটের পক্ষে প্রচারণা করছে যেভাবে, মানে ভোটের পক্ষে প্রচারণা বলতে গণভোটের যে রায় সেটাকে মেনে নেওয়ার জন্য যে আন্দোলন এখন দেখছি, সেখানেও তাদের সাথে সুর মিলিয়ে কথা বলছেন সিভিল সোসাইটি মেম্বার্সদের একটি অংশ। তাহলে কি জামাত এবং সিভিল সোসাইটি মেম্বার্সদের মধ্যে এক ধরনের যোগ আমরা দেখছি কিনা? এটা একটা নতুন একটা ডিমেনশন কিনা? ফার্স্ট থিং হলো যে দেখেন, আমরা কিছু মানুষ একেবারে প্রথম দিন থেকেই, আমি যেমন একেবারে আগস্ট মাসের
10 তারিখ থেকে বলে আসছি যে ইউনূস সাহেবকে যে প্রধান উপদেষ্টা করা হলো এটা একটা রং সিদ্ধান্ত এবং তার হাতে এই দেশটা ডুববে। এগুলো এক। গণভোট নিয়ে প্রথম দিন থেকে আমি যেটা বলেছি যে এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, প্রয়োজন নেই, এবং এটা জাতির জন্য একটা বার্ডেন তৈরি করবে, একটা বিভেদ তৈরি করবে। এমনকি রাজনৈতিক উদ্দেশ্যে সালাউদ্দিন সাহেব বা স্বয়ং প্রধানমন্ত্রী ভোটের আগে গণভোটের ইতিবাচক কথা বলেছেন, এটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করিনি। আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে আমি এটা বলতে পারি। আবার এখন যে জিনিসটা আমি বলছি যে এই সময়টাতে যে বিএনপি এই কাজগুলো করবে, এই কথাও আমরা অনেকে বলেছি যে বিএনপি হয়তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা কোনো কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে যেতে চাচ্ছে না, জামাতের সঙ্গে কৌশল করতে চাচ্ছে, ফলে তারা যা বলছে সব মেনে নিচ্ছে, কিন্তু যখন ক্ষমতায় আসবে এর একটাও বিএনপি মানবে না। এবং বিএনপি এখন সেম কাজটা করছে, এবং আপনি আমার অসংখ্য এরকম টকশোতে আপনি এই ধরনের স্পেস পাবেন। তো আমি বা আমার মতো অনেকে এই কথাগুলো বলেছি। এখন বিএনপি এই গণভোট যদি বিএনপি মানে, জুলাই সনদে যেভাবে চার্টার করা হয়েছে সেই জিনিসগুলো যদি বিএনপি বাস্তবায়িত করতে যায়, তাহলে এখন বিএনপির যে দুর্বলতা এবং অক্ষমতা আছে এটা আরও 10 গুণ হয়ে যাবে। এখানে একটা ত্রিমুখী সরকার হবে, পার্লামেন্ট কেন্দ্রিক একটা সরকার হবে, সেটার একটা দুটো অংশ থাকবে, আপার হাউস কেন্দ্রিক একটা প্রেশার গ্রুপ থাকবে, এবং বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পুর পরিবর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে সেখানে বসেন এদের অনুযায়ী, এবং সেখানে আপনি কি সেরকম কোনো সম্ভাবনা দেখেন? সেই সম্ভাবনা না, সেটার জন্যই তো বিরোধী পক্ষ লড়াই করছে। এখন যা কিছু হচ্ছে তারা তো জুলাই সনদে তো ওইভাবে যে প্রধানমন্ত্রী এখন যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা জাস্ট অর্ধেকেরও কম থাকবে। বর্তমান যে নিম্নকক্ষ পার্লামেন্ট যেটা সেটা যখন উচ্চকক্ষ হয়ে যাবে, উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে একটা কন্ট্রাডিকশন হয়ে যাবে। না, কিন্তু রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আপনি বলছেন, এটা তো আপনি কি অনেক বলছেন আগেই যে বলছি, বিরোধী জোট কি আসলে সেই জন্য আন্দোলন করছে যাতে এরকম কোনো না, তাদের ধরেন আলটিমেটলি যদি সত্যিকার বলতে হয়, যদি আন্ডার মানে টেবিলে কোনো সমঝোতা হয়ে থাকে, আমরা লন্ডনের যে সমঝোতার কথা বলি, তাহলে আসলে এই সমঝোতাগুলোই হয়েছে, এর বাইরে অন্য কোনো সমঝোতা হওয়ার কোনো সুযোগ ছিল না। এখানে ইউনূস সাহেব যে কাজটি করেছে, যেটা নিয়ে জামাতের সাথে তাদের খুব বিরোধ হচ্ছে, তারা যেটা জামাত এবং এনসিপি তারা সবাই চাচ্ছিল যে ইউনূস সাহেব আরও 5 বছর থাকুক, বিএনপি কী পারে, কী করতে পারে আমরা দেখব, আমরা আছি আপনার সঙ্গে। কিন্তু সামহাও ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো কারণে হোক নিজে ভয় পেয়ে গেছেন, অথবা আমেরিকার চাপ থাকতে পারে, অথবা অন্য কোনো, বিশেষ করে ওই উসমান হাদি হত্যাকাণ্ডের পরে টোটাল যে ডেইলি স্টার এবং এই প্রথম আলোতে যে আক্রমণের পরে মানে সরকারের মধ্যে ভীষণ রকম অস্থিরতা তৈরি হয়ে যায়, এবং তাদের যে সকল পশ্চিমা সাপোর্টার ছিল তারা এই সরকারের উপর থেকে তাদের সমর্থনটা প্রত্যাহার করে নেয়। তো ওই সময়টাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমান সাহেবের একটা সমঝোতা হয়েছে লন্ডনে, যেটাকে সরকারি দলের এক প্রতিমন্ত্রী বলছে যে উনি ট্রফি, মানে তারেক রহমান সাহেব যে জিতে গেছেন, জিতে যাওয়ার পর তার যে ট্রফিটা সেটা লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবকে দিয়ে আসছেন। পার্লামেন্টে এই কথাগুলো হয়েছে। তো একটা সমঝোতা তো হয়েছে। এখন সেই সমঝোতা বিএনপি ওই সময়টাতে করেছে তাদের প্রয়োজনে, আর সরকারও করেছে। সমঝোতা হওয়া ট্রফি দেওয়া কিন্তু এক বিষয় হলো। আপনি দুটাকে কেন আপনি সমঝোতা যদি বলেন, অর্থাৎ আমরা বলতেছি সমঝোতা, আর সরকারি দলের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী যিনি, তাকে বলা হয়, উনি ট্রফি এটা এই অর্থে বুঝিয়েছেন যে গণঅভ্যুত্থানে বিএনপির যে অবদান সেই জায়গা থেকে অনেকে এটা খাটো করে ছোট করে দেখার চেষ্টা করেছে, কিন্তু সেই জায়গায় উনি ট্রফি দিয়েছেন। পুরো বক্তব্যটা শুনলে সেরকম আমি শুনছি, আপনি তার বক্তব্যটা আমি শুনছি, আমি এখানে অত ব্যাখ্যায় যাব না, আমি শুধু ট্রফি কাকে বলে ট্রফি আমরা তাকেই দেই যখন সে নিশ্চিত বিজয়ী হয় কারো হাতে। ট্রফি এমনি এমনি কারো হাতে দেওয়া হয় না। ট্রফি শব্দ, আদারওয়াইজ তিনি লেখাপড়া জানেন না, ট্রফির অর্থ বুঝেন না, অথবা উনি যেটা বলছেন আমরা সেটা লুকাতে চাচ্ছি। ইট মিনস ট্রফি যদি উনি বলে থাকেন আর ট্রফি যদি আমরা বুঝে থাকি, সেটা হলো তারেক রহমান সাহেব বিজয়ী হবেন, প্রধানমন্ত্রী হবেন, এই প্রধানমন্ত্রী এবং বিজয়ী হিসেবে তাকে একটা স্বীকৃতি দিয়ে তার হাতে একটা ট্রফি তুলে দিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্যাটস ইজ দ্য বাংলা কথা, এর মধ্যে আর কোনো ইংরেজি নাই। তাই যদি হয় তাহলে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যদি সমঝোতা বলেন, ট্রফি বলেন, এই একজনকে একটা ট্রফি দিল, দেয়ার ইজ এ সাম কন্ডিশন। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটার জন্যই কিন্তু এখন বিরোধী দল নানা রকম সংকোচ, আপনি যতক্ষণ না পর্যন্ত একটা রোগীর রোগ শনাক্ত করতে না পারবেন, সমস্যা বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত চিকিৎসা দিতে পারবে না। এখানে আপনাকে বুঝতে হবে প্রবলেমটা কোথায়। ওকে,